মন কেমনের বৃষ্টি লেখনীতে পুষ্পিতা প্রেমা পর্ব সংখ্যা 7। আমি ঝোড়ো হাওয়ায় ঝরে পড়া একটি বকুল ফুল, আমি হঠাৎ করে কুড়িয়ে পাওয়া একটি কানের দুল। মন কেমনের দিনে আমি এক ফোঁটা বৃষ্টি, আমি সেই মেয়ে যে ডক্টরের মিষ্টি। ছোট্ট একটুখানি কাগজের টুকরোতে এবড়ো খেবড়ো লেখাগুলো খুব করে টানলো আদিকে। ভ্রু কুঁচকে সে তাকিয়ে থাকলো কাগজটির দিকে। কলমের কালির ছাপ বলে দিচ্ছে লেখাগুলো বেশ পুরনো, 2-3 বছর হবে বোধ হয়। এভাবে লেখাগুলো কে লিখবে? মিনি কেনই বা মিষ্টি ডাকে? কাকে ডাকে? কেনই বা ডাকে? কে এই মিষ্টি? তার অ্যালবামের পাতায় কি করে এই কাগজের টুকরোটি এলো? কাগজের টুকরোটি সে নাক দিয়ে শুঁকলো। কি অদ্ভুত, এই কাগজে কি করে ওই শাড়িতে লেগে থাকা সুগন্ধটি এলো? কাগজটি সে রেখে দিল, বারান্দায় গিয়ে বসলো। আনমনা হয়ে বসে রইল খানিকক্ষণ। আচ্ছা, বৃষ্টি কি আর্মি হতে পারে না? সে তো এতক্ষণ তা ভেবেই দেখেনি। আদি দৌড়ে গেল খাঁচার কাছে। বেঁধে রাখা মিনি রাগ করলো, ঠোঁট দিয়ে পা কুটতে লাগলো। আদির দিকে তাকালো না, আদির খাঁচার দরজা খুলে দিল। বলল, মিনি বেরিয়ে এসো। মিনি বেরোলো না, অন্যদিকে ফিরে পা কুটতে লাগলো। আদি আবার ডাকলো, মিনি বেরিয়ে এসো বলছি। মিনি মিনি যখন বেরোলো না, আদি নিজেই তাকে বের করলো। মিনি সাথে সাথে হাতে ঠোকর দিয়ে বসলো। আদি আওয়াজ করে বলল, কি হয়েছে মিনি? রাগ করে থেকো না। সরি মিনি। মিনি ডেকে উঠলো, আদি ব্যাড বয়, ব্যাড বয়। আদি হাসলো। মিনিকে হাতের তালুতে নিয়ে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে এলো। মিনিকে বলল, মিনি বলো মিষ্টিকে তুমি কাকে মিষ্টি বলে ডাকো? রায়না আদিকে ডাকতে চাইলো, কিন্তু যখন আদির মুখ থেকে এমন প্রশ্ন শুনলো সে ভড়কে গেল, স্তব্ধ হয়ে গেল। আদির কি তাহলে মিষ্টিকে মনে পড়েছে? না, কি করে মনে পড়বে? রায়নার মাথায় চিন্তার ঢেউ খেলে গেল। সে আদিকে ডেকে ওঠার আগেই পেছন থেকে আলিয়া ডেকে উঠল। রায়না চুপচাপ দাঁড়িয়ে থাকলো, শান্ত চোখে। আলিয়া ধমক দিল, বলল, আদিকে কিছু জানানোর চেষ্টা করবে না। আদির বর্তমানই আদির ভবিষ্যৎ, আইমি আদির ভবিষ্যৎ। আদি আইমিকে ভালোবাসে, অন্য কাউকে নয়। আদি বেরিয়ে পড়লো মিনিকে নিয়ে। মিনি আদির হাতে ক্রমাগত ঠোকর দিল। আদি জানতে চাইলো, মিনি বলো তো, কে মিষ্টি? মিষ্টি আমার কে হয়? তুমি আমাকে তার কথা বলবে। মিনি ডেকে উঠলো, মিষ্টি বউ, মিষ্টি বউ। আদি অবাক হয়ে দাঁড়িয়ে পড়লো। মিনির কথা বোধগম্য হতে সে চমকে উঠলো। বলল, কার বউ মিনি? মিনি আদির হাতে ঠোকর দেয়, বলে, আদি মিষ্টি, মিষ্টি আদি, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। আদি বলল, আইমি? আইমি কি মিষ্টি? আইমি কি বউ? কে মিনি? মিনি ডাকলো, আইমি বউ, আইমি বউ। আদি তার প্রশ্নের উত্তর পেয়ে গেল, বলল, থ্যাঙ্কস মিনি, মিনি মিনি থ্যাঙ্কস। মিনি আদির কাঁধে উঠে গেল, আদির গালে গাল ঘষে নিল, ডেকে উঠলো, মিষ্টি বউ বলে। আদি আবারও হাসলো, বলল, মিনি তুমি খুব সুন্দর নাম দিয়েছ আইমির, নামটাও ঠিক আইমির মতোই মিষ্টি। মিনি উড়ে চলে যায়। আদি মিনির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। বলল, আইমি তো আদির ইমি হয়েই থাকবে, কিন্তু এই কাগজটাতে তো ডক্টরের মিষ্টি বলা হয়েছে। জহির মিয়া হেসে কুটি কুটি হলো পরি আর রিপের কাণ্ডে। রিপ তার পিঠের ওপর পরীকে নিয়ে হামাগুড়ি দিচ্ছে। পরির হাসিতে ঝলমল করছে ড্রয়িং রুম। পরির হাসির আওয়াজে জহির মিয়াও হেসে উঠল। জহির মিয়া নামিয়ে দিতে বললে পরি ঠোঁট বাঁকালো। রিপের চুল টানতে টানতে রাগ করে মাথা নিচে নামিয়ে রাখলো। হাসির আওয়াজ বন্ধ হয়ে আসলে রিপ ঘাড় ঘুরিয়ে তাকালো পরির দিকে। বলল, পরি তুমি রাগ করেছো দাদাইয়ের কথায়? জহির মিয়া হেসে কোলে তুলে নিলেন পরিকে। পরি জহির মিয়ার দাড়ি টেনে ধরলো, তারপর ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। মোনা দৌড়ে আসে, হাত বাড়িয়ে বলে, আমার মাকে কে মেরেছে? দাদাই নাকি কাকাই? রিপ হেসে সোফায় হেলান দিয়ে বসে বলল, এখনো কাকাইয়েরই দোষ না? ঈশা বিরক্তি নিয়ে ড্রয়িং রুমে পা রাখলো। বিরক্ত হয়ে বলল, তোমাদের জন্য পড়ায় মন বসাতে পারছি না। পরীকে এভাবে কাঁদাচ্ছ কেন? চিৎকার চেঁচামেচিতে আমার পড়ায় মন বসে না। রিপ সোফায় আয়েস করে বসলো, বলল, কে কাঁদিয়েছে? তোর ভাইজি এমনি এমনি ভ্যাভা করছে। ঈশা তেড়ে গেল, বলল, রিপুদা ভাইজি ভাইজি করবে না একদম, ওর নাম আছে, নাম ধরে বলবে। রিপ হো হো করে হাসতে লাগলো ঈশার রাগ দেখে। মুনা এগিয়ে আসলো, বলল, আহ তোরা ঝগড়া শুরু করলি কেন? রিপ হাসতে হাসতে বলল, তোমার মেয়েকে ভাইজি বলেছি, এতেই মহারানীর রাগ? ঈশা এবার চিল্লিয়ে বলল, তোমার মেয়ে মানে কি আবার? ওর নাম পরি, পরি পরি। রিপ অবাক হলো, বলল, তুই এত রাগ করছিস কেন? মুনা চুপ দাঁড়িয়ে রইল। তালহা বেগম চেঁচিয়ে ঈশাকে ডাকলেন। ঈশা গটগট পায়ে হেঁটে চলে যায়। রিপ অবাক হয়ে ঈশার যাওয়া দেখে, তার ইস্যুরও রাগ আছে। তালহা বেগমের কথায় ঈশার বুক চিরে হতাশা বের হলো, কান্না পেল। তালহা বেগম তারপর তাকে বকে গেলেন, পরির ব্যাপারে তুই কোনো নাক গলাবি না। কোন অধিকারে তুই আমার নাতনির ব্যাপারে নাক গলাস? কিছু বলছি না বলে এই নয় যে কিছু বলবো না, সীমা অতিক্রম করার চেষ্টা করবি না, নইলে এ বাড়িতেও ঠাঁই হবে না। ঈশা ফুঁপিয়ে কেঁদে ওঠে। স্বার্থের জন্য সবাই তাকে ব্যবহার করে।
তার প্রমাণ আজ সে হাতে নাতে পেল। সে কি শুধুই ব্যবহারের জিনিস? ব্যবহার করা শেষ হলো, তারপর ছুঁড়ে ফেলে দিল। এ কেমন অবিচার তার সাথে! কে তার সাথে অন্যায় করেনি? যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে সে তার প্রয়োজনে লেগেছিল। প্রয়োজন শেষ, তাই তাকেও দরকার নেই। অবশ্য তার দোষও কি করে দেওয়া যায় না? ডক্টর তো সেই আগের ডক্টর নেই। সেই আগের ডক্টর নেই। কথায় কথায় মিষ্টি নামটি যার উচ্চারণ করলে না করলে চলতো না, সে আজ সারাক্ষণ ইমি ইমি বলে জপে। যে ডক্টর মিষ্টি একটু রাগ করলে রাগ ভাঙানোর জন্য নিষ্পিস করত, আজ সেই ডক্টরের কাছে মিষ্টির রাগের কোনো পাত্তা নেই, থাকার কথাও নয়। কারণ মিষ্টি সম্পূর্ণরূপে অপরিচিতা ডক্টরের কাছে। ডক্টরের মনে থাকা তো দূরে থাক, ডক্টরের ভাবনাতেও সে নেই, থাকার কথাও নয়। কারণ ডক্টর কোনোদিন মিষ্টির ছিলই না। ছিল আইমি, থাকবে আর থাকুক। রিপ দরজা ধাক্কালো। ঈশা দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে চোখ মুখ মুছে নিল। কণ্ঠ পরিষ্কার করে বলল, রিপুদা আমি পড়ছি, ডিস্টার্ব করো না প্লিজ। রিপ থামলো না, বলল, তোর গলা এমন শোনাচ্ছে কেন? দরজা খোল। ঈশা আবারও কাঁদে, বলে, এত দরদ দেখাবে না রিপুদা। তুমি তোমার লাইফ নিয়ে ভাবো না, তোমার বউ বাচ্চার কথা ভাবো। রিপ অবাক হয়, এই মেয়ে কি পাগল হলো? কি সব বলছে? সে আবার বলল, তুই দরজা না খুললে আমি কিন্তু দরজা ভাঙতে পারি। সিন ক্রিয়েট করতে না চাইলে তাড়াতাড়ি দরজা খোল। ঈশা বেশ বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে রিপ। তার সামনাসামনি গিয়ে দাঁড়ায়। ছলছলে চোখ দেখার সাথে সাথে সে নীরব কণ্ঠে জিজ্ঞেস করে, কে কি বলেছে তোকে? বল আমাকে। ঈশা ভরকে যায়, বলে, কিছু হয়নি রিপুদা, জেরা করো না। রিপের রাগ ওঠে, চেঁচিয়ে বলে, সমস্যা কি তোর? কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যাস। হসপিটালে একা একা গিয়ে ট্রিটমেন্ট করছিস, কি ব্যামো নিয়ে ঘুরছিস বলতো তুই? ঈশা চোখ মুছে নিয়ে বলল, হাতটা একটু মচকেচ গিয়েছে, এর বেশি আর কিছুই না। তুমি এখন যাও তো, মামি শুনলে চেঁচামেচি করবে। রিপ নড়ল না, বলল, কেন কাঁদছিস তুই? ঈশা মাথার এক পাশ ধরে চিৎকার করে বলল, কিচ্ছু হয়নি বললাম না। তুমি বারবার এক কথা কেন জিজ্ঞেস করো? কিসের এত দরদ আমার প্রতি? রিপ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে ঈশার দিকে। এতদিনের বিশ্বাসে আজ মনে হলো আঘাত লাগলো। এই মেয়েটা তার সাথে এভাবে কথা বলছে, যার জন্য এত লড়াই, সে তাকে এভাবে বলছে। তার সহ্য হলো না, তার কষ্ট লাগলো, বুকটা হাহাকার করে উঠল। কিসের এত দরদ? মেয়েটি কেন বোঝে না? কেন বুঝতে চায় না সে? কোনরূপ আওয়াজ না করে রিপ বেরিয়ে পড়ে রুম থেকে। ঈশা পিছু পিছু দৌড়ে যায়। রিপটা রিপটা বলে ডেকে দৌড়ায়। রিপ আর দাঁড়ায় না। ঈশা তার পিছু যেতে না যেতেই থমকে দাঁড়ায় পরীর কান্নার আওয়াজে। মোনার কাছে গিয়ে পরীকে ছোঁয়ার আগেই মোনা পরীকে ফিরিয়ে নিয়ে চলে যায়। পরীর কান্নার মাঝে আওয়াজ করে ডাকে, ফিপ্পি বলে। ঈশা আর পিছু ফিরে তাকাতে পারে না, রিপের পিছু নেয়। রিপ তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ঈশা গেটের কাছাকাছি গিয়ে চিৎকার করে ডাকে, রিপতা, তুমি আজ আমায় ভুল বুঝলে। সবাই বোঝে না আমি কেন এমন করি, কেউ বোঝে না, ডক্টরও বোঝে না। আমার কল্পনায় এসেও আমাকে শান্তি দেয় না, আমাকে ঘুমোতেও দেয় না। আমি ইচ্ছে করে কিছুই করিনি রিপতা, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আমি বাধ্য হয়েছি। ঘড়ির কাঁটা দেখে ঈশা আন্দাজ করে নিল এখন মধ্যরাত। রিপের ঘরে রিপকে পেল না। হাতে খাবার প্লেট নিয়ে সে এগুলো ছাদের দিকে। ছাদের এক কোণায় রেলিং ঘেঁষে বসা ছেলেটিকে দেখে সে অবাক হলো। পাশে গিয়ে বসে বলল, খাবে না রিপতা? কিন্তু রিপের তাতে কোনো হেলদোল নেই। অদ্ভুতভাবে সে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। চোয়াল শক্ত। ঈশা আবারও বলল, আমি খাইয়ে দিচ্ছি, হাঁ করো। রিপ তার দিকে তাকালো। ঈশা তাকাতেই চোখ ফিরিয়ে নিল, বলল, আমি খাবো না। ঈশা ভাতের লোকমা মুখের সামনে নিয়ে গিয়ে বলল, খেয়ে নাও। আমিও খাইনি। রিপ বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি প্রমাণ করতে চাইছিস? আমি খাচ্ছি না বলে তুইও খাচ্ছিস না? ঈশা ভ্রু কুঁচকে বলল, না, আমার খিদে নেই তাই খাইনি। রিপ নড়ে চড়ে বসলো, বলল, কালকেও বলতে শুনেছিলাম তুই রাতে ভাত খাবি না। আমি জোর করিনি, কারণ তুই আমাকে অনুরোধ করেছিস বলে। তাই বলে আজও? ঈশা স্বাভাবিক ভঙ্গিতে ভাত মাখাতে মাখাতে বলল, আজ খিদে পেয়েছে, কেউ একজন খাচ্ছে না বলে আমিও খাচ্ছি না। রিপ অন্যদিকে ফিরে ব্যঙ্গ করে হাসে, তাচ্ছিল্যের সুরে বলে, শোন, আমাকে একদম দরদ দেখাতে আসবি না। কিসের এত দরদ তোর আমার প্রতি? ঈশা চমকে তাকায় রিপের দিকে, বলে, আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ? তুমি কি খাবে নাকি আমি চলে যাব? রিপ অন্যদিকে মুখ করে বলে, চলে যা, খাবো না আমি। ঈশা চট করে অন্যদিকে মুখ করে তাকায়, ঝরঝর করে কেঁদেও দেয়। কাঁদতে কাঁদতে বলে, আমার খুব খিদে পেয়েছে, তুমি না খেলে আমি কি করে খাই? তুমিও সবার মতো আমাকে ভুল বুঝে বসে থাকো, সবাই রাগ দেখাই আমার সাথে। আমি কি দেখাতে পারি না একটু? কি না কি বলেছি তার জন্য তুমি সারাদিন বাসায় আসোনি, কিচ্ছু খাওনি, কথাও বলনি। আমি কেউ না তোমার, তাই না? সবার মতো তুমিও আমার পর মনে করো। রিপ অবাক হয়ে শোনে ঈশার কথা। তার গাল বেয়ে পড়া জল দেখে তার কষ্ট হয়, বুকে জ্বালা পোড়া হয়। সে সহ্য করতে পারে না মেয়েটার চোখের জল। অনেকক্ষণ পর বলে,
খাবো। ঈশার চোখ খুশিতে চকচক করে ওঠে। খাইয়ে দিতে দিতে বলে, অন্যদের মতো তুমি কেন হলে না রিপ্তা? না হলে আমার আর কোনো কষ্ট থাকতো না। তুমি কেন আমায় ভালোবাসো সেটাও জানি। তোমার কোনো বোন নেই তাই। বোন থাকলে অতটাও ভালোবাসতে না, বউ বাচ্চা থাকলেও ভালোবাসতে না। আচ্ছা, তুমি যখন বিয়ে করে ফেলবে তখন আমাকে আর এতটা ভালোবাসবে না, তাই না? রিপ শুধু শুনে যায় মেয়েটির কথা, আনমনা হয়ে বলে, আমি অন্য কাউকে বিয়ে কেন করতে যাব? বোন নেই, তোকে ভালোবাসি, কেমন লজিক তোর? ঈশা খাইয়ে দিতে দিতে বলে, ঠিক বলেছি। তুমি বিয়ে করবে না তো? তোমার বউ বাচ্চা হয়ে গেলে দেখবে এই ইস্যুর কথা তোমার তখন গুনে গুনে মনে পড়বে। কথা বলার সময়টাও হয়তো পাবে না। রিক্তার মতো। রিক্তাও আমায় ভালোবাসে জানো, দেখায় না আর কি। আমি তোমাদের দুজনেরই খুব প্রিয়, আর সেটা আমি জানি। আমি সত্যিই লাকি যে তোমাদের মতো দুইটা ভাই পেয়েছি, যারা আমার মাথার উপর ডাল হয়ে আছে। রিপ বরাবরের মতো চুপ হয়ে শুনে ঈশার কথা, বলে, তুই তো দেখছি অনেক জ্ঞানী ইস্যু, কত কিছু জানিস। অথচ আমি একমাত্র বোকা যে কত কিছু ভেবে বসে থাকি। আমি কেন তোর মতো হলাম না বলতো? ঈশা ভাতের লোকমা মাখতে মাখতে আনমনা হয়ে ভাবে, আমার মতো হতে যেও না রিপ্তা, কষ্ট ছাড়া তুমি কিছুই পাবে না। যে কষ্ট আমি প্রতিনিয়ত সহ্য করছি সেই কষ্ট তুমি সহ্য করতে পারবে না, কখনো না। শহরতলিতে মেলা বসেছে, নানা রকম মানুষের ভিড়, কেনাকাটার নাগরদোলা, বাসি লোকজনের সমাগমে পরিবেশ ভারী হয়ে উঠেছে। খানিকটা সমতল নির্জন জায়গায় এসে দাঁড়িয়েছে আইমি, সাথে তার বেশ কয়েকজন বন্ধু বান্ধব। অপেক্ষায় তারা আদির। অনেকদিন পর বন্ধু বান্ধবদের পেয়ে আইমি যেন কথার ঝুলি নিয়ে বসেছে। তার কথার মাঝে মাঝে এক একটা হাসির ফোয়ারা বয়ে যাচ্ছে। হাতে সবার বাদাম, কুটকুট করে খাচ্ছে সবাই। আদির কথা বলতে বলতে যেন হাঁপিয়ে উঠলো আইমি। শেষমেশ বলল, শোন দোস্ত, আদির কথা বলতে গেলে আমি সত্যিই শেষ করতে পারবো না। আদি হুট করে খুব বাচাল টাইপের হয়ে গিয়েছে। ওর যখন মাইন্ড ফ্রেশ থাকে সবসময় হাসি খুশিতে থাকে, বেশি বেশি কথা বলে। যখন মন খারাপ থাকে আমি নিজেই ওকে ভয় পাই। 4 বছর আগের আদিকে আমি এখনো পুরোপুরি ফিরে পাইনি। সেই আগের আদি প্রচন্ড গম্ভীর, স্বল্পভাষী আর চাপা স্বভাবের। তাকে চেনা যেত না, বোঝা যেত না, এখনো যায় না। ডক্টর আদি কি আদেও পড়ার মতো? বন্ধু মহলের এক একজনের এক এক পরামর্শ দুষ্টুমি খুনসুটিতে কেটে যায় অনেকটা সময়। আদি আসে না, আইমি ফোন দেয়। আদি ফোন ধরার সাথে সাথে বলে, তোমরা যাও, আমি আসছি। আইমি তাই করলো। মিনি ডানা ঝাপটায়। আদি গাড়ি চালাতে চালাতে মনোযোগী হয়ে বলল, এনি প্রবলেম মিনি? মিনি ডানা ঝাপটে বলল, মেলা মেলা। আদি হাসলো, বলল, হ্যাঁ আমরা মেলায় যাচ্ছি। তোমার জন্য কি কিনবো বলো তো মিনি? মিনি ডানা ঝাপটালো, বলল, মিষ্টি মিষ্টি। আদি চমকে উঠলো, কানে বাজলো সেই কথাগুলো। মন কেমনের দিনে আমি এক ফোঁটা বৃষ্টি, আমি সেই মেয়ে যে ডক্টরের মিষ্টি। আদির চেহারা অন্যরকম করে বলল, মিষ্টি? মিনি ডানা ঝাপটালো, বলল, খাবো খাবো। আদি স্বস্তির নিঃশ্বাস ফেললো, বলল, বাঁচালে মিনি। আমি কি নাই কি ভেবে নিয়েছিলাম। আজ সামনাসামনি আইমির সামনে ওই শাড়ি আর চিরকুটের কথা বলতে হবে। যদিও সরাসরি বলবে না, তার মনে হচ্ছে না সে আইমি হতে পারে। আইমি না হলেই বা হবেটাকে? যদি বা আইমি হয় তাহলে এত লুকোচুরি কেন? আদি নেমে পড়লো গাড়ি থেকে। ভিড়ের মাঝে গাড়ি থেকে নেমে আইমিকে অনেক খুঁজলো, পেল না। ফোন দিল, কিন্তু এত চেঁচামেচির জন্য কথা শোনা গেল না। সে ফোন রেখে দিল। মিনিকে নিয়ে অনেক হাঁটলো। যখনই সে কিছু দূরে আইমি আর তার বন্ধু বান্ধবকে দেখলো, ডাক দিতে চাইলো, কিন্তু তার আগেই মিনি ডাক দিল, মিষ্টি মিষ্টি। আদি চমকে গেল। মিনিকে শান্ত হতে হতে বলল, মিনি কে মিষ্টি? আইমির কথা বলছো? মিনি খাঁচার ভেতর থেকে টানা ঝাপটায়, আবারও ডাকে, মিষ্টি মিষ্টি বলে। আদি খাঁচা থেকে বের করে দেয় মিনিকে, বলে, মিনি আমাকে নিয়ে যাও মিষ্টির কাছে। মিনি ছাড়া পেয়ে উড়ে চলে যায় মিষ্টির কাছে। আদি খুঁজতে থাকে মিনিকে। মিনি ডেকে ওঠে। ছোট ছোট কয়েক ডজন চুড়ি নিল ঈশা পরীর জন্য। নিজের জন্য এক জোড়া নুপুরও নিল। মোনার জন্য কেনাকাটা করলো। রিপের বাইকে চেপে বসলো। রিপ মজা করে বলে, এইগুলো কেনার জন্য তুই এখানে এলি? ঈশা তার পিঠে দুম করে কিল বসিয়ে বলে, শুধু শুধু টাকা খরচা করে কোনো লাভ আছে নাকি? রিপ তার হাতে থাকা ব্যাগটা ঈশার সামনে ধরে, বলে, খরচা তো হলোই, এখন কি হবে? ঈশার মেজাজ খারাপ হয়ে যায়। তোমাকে এসব কে কিনতে বলেছে রিপ্তা? কি কিনেছো তুমি? ঈশার রাগ দেখে হো হো করে হাসে। বাইক স্টার্ট দেয়। তার মধ্যে ঈশার কাঁধের ওপর ভারী কিছু অনুভব হতেই সে চমকে ফিরে তাকায়। ভয়ে আশঙ্কায় তার গলা শুকিয়ে যায়। গাড়ির সাথে তার হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলতে থাকে। মিনি তার গালের সাথে গাল ঘুঁচে শান্তভাবে ডাকলো, মিষ্টির বউ। ঈশার চোখ জোড়া টলমল করে উঠল। মাথার কাপড় টেনে টুনে কিছু বলার আগেই রিপ প্রশ্ন করলো, এটা কি ঈশা? রিপ হঠাৎ বাইক থামানোর ঈশার সামনের দিকে ঝুঁকে পড়ে।
নিজেকে সামলে নেয় পরক্ষণে। রিপ জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? ঈশা মিনিকে শক্ত করে ধরে চেঁচিয়ে ওঠে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও রিপ্তা, তাড়াতাড়ি, দেরি করো না। রিপ জানতে চাইলো এই পাখিটি কোথা থেকে এলো, কার? মিষ্টি অনবরত ডেকে যায়, মিষ্টি মিষ্টি। ঈশার মেজাজ খারাপ হয়ে যায়। সে রিপের পিঠে হাত ছুঁড়ে বলে, গাড়ি স্টার্ট দাও, নয়তো আমি নেমে যাচ্ছি। রিপ তার কথা মতো স্টার্ট দেয়, বলে, কার না কার টিয়ে পাখি নিয়ে যাচ্ছিস, ভালো হচ্ছে। ঈশা চুপ থাকলো। গাড়ি স্টার্ট দেওয়ায় স্বস্তি পেল। মিনি তারপরও রেগে গেল, মিষ্টি মিষ্টি, মিসিউ মিসিউ। আদি দৌড়ে এলো। ততক্ষণে বাইকটি বহুদূর চলে গেছে। ও সেট, নাম্বার প্লেটটাও খেয়াল করেনি। বাইকে বসা ছেলেটি কে, মেয়েটিই বা কে? মিনি তার সাথে কেন চলে গেল? সে ভাবতে না ভাবতেই তার চোখ যায় কিছুটা দূরে। কুড়িয়ে নেয় মাটিতে পড়ে থাকা একটি ছোট সাইজের চুড়ি, মনে হয় কোনো বাচ্চার, অন্যটি একটি নুপুর। এসব ফেলে চলে কেন গেল? মিনিকে কোথায় খুঁজবে সে? আদির মাথায় চিন্তা চেপে বসলো, এই ছোট্ট চুড়ি আর নুপুরটি কার? আদি চুড়ি আর নুপুরটি হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। যখনই তার বোধগম্য হলো মিনিও চলে গিয়েছে ওই মেয়েটির সাথে, সে চিন্তিত হয়ে পড়ল। সে ভাবনায় পড়ে গেল, তার মিনি কোথায় গেল? মিনি কি তাহলে হারিয়ে গেল? একা একা আবার তার কাছে ফিরবে তো? ওই মেয়েটাই কি তাহলে মিষ্টি? উগ্র রোষে সে ফেটে পড়ল। কি সব লুকোচুরি খেলা হচ্ছে তার সাথে? আইনিও বোধহয় কিছুই জানে না, জানলে সে বলবে না কেন? মিষ্টি মেয়েটি কে হয় আমার? কোনো প্রশ্নের উত্তর সে পেল না। পেছন থেকে আইনের ঢাক ভেসে এলো। আদি পিছু ফিরল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আইনি তার কাছে এগিয়ে এলো, হাসি মুখে জানতে চাইলো, কি হয়েছে? তোমার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে যাচ্ছি। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো? মিনি কোথায়? এক নাগারে প্রশ্ন ছুড়ল আইনি। আদি তারপর শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আইনের হাতের ছোঁয়ায় তার সম্বিত ফিরে এলো। আইনি আদির কাঁধে হাত দিয়ে ডেকে বলল, এনিথিং রং আদি? আদি হাতের কবজিতে পড়া ঘড়ির দিকে তাকালো, ব্যস্ত হয়ে বলল, আমাকে এমার্জেন্সি হসপিটালে যেতে হবে ইনি, তুমি ঘুরো ফিরো, মজা করো, আমাকে যেতে হবে, মন খারাপ করো না। আইনির মনটা খারাপ হয়ে যায় সাথে সাথে। সে মাথা নামিয়ে বলে, আচ্ছা। আদি হন করে এগিয়ে যায় গাড়ির কাছে। তাকে সত্যি সত্যি যেতে দেখে আইনির চোখের জল টলমল করে ওঠে। বন্ধুদের চোখের আড়াল করতে সে অন্যদিকে মুখ করে রাখে। আচমকা পেছন থেকে আক্রমণ আসে। আদি তার সাথে থুতনি রেখে বলে, প্লিজ রাগ করো না, সরি সরি। আইনির জমে ওঠা অভিমান মুহূর্তেই গলে যায়। সে হেসে উঠে আদিকে ধাক্কা দেয়, বলে, সবার সামনে এসব কে আদি? আদি বোকার মতো এদিক ওদিক তাকায়, বলে, সবাই সবার কাছে ব্যস্ত, আদি মেয়ের প্রেমলীলা দেখতে কেউ আসে নাই, আর দেখলেই বাকি, আদি এসব কেয়ার করে না। আইনি ভ্রু উঁচিয়ে বলে, আচ্ছা। আদি তার মতো করে বলে, জি ম্যাডাম। আইনি হাসে, বলে, আচ্ছা ঠিক আছে যাও, তবে পরে পুষিয়ে দিতে হবে কিন্তু। আদি পিছু পিছু হাঁটতে হাঁটতে বলে, থ্যাংক ইউ সো মাচ ইমি, তোমার মতো করে যদি সবাই আমাকে বুঝতো। আইনি হাত নেড়ে বলে, আইনের মতো করে আদিকে কেউ বুঝবে না। বাসায় ফিরে রিপ অবাক হলো মিনির মুখে চটপট কথা শুনে। সে বিস্মিত হয়ে মিনির দিকে চেয়ে রইল। মনে হচ্ছে মিনি কত কাল ধরে ঈশাকে চেনে। ঈশা ভয়ে ভয়ে বলল, রিপ্তা ও মিনি, ও আমার এক বন্ধুর পোষা টিয়ে, ও আমাকে চেনে আর কি, তাই চলে এসেছে, আমি ওকে ফোন করে জানিয়ে দেব। রিপ বলে, তা ঠিক আছে, কিন্তু এ তো দেখছি পরির চাইতেও দ্রুত বেশি কথা বলে। ঈশা কিছু বলার আগে মিনি ডাক দিল, নাইস বয়, নাইস বয়, মিনি মিনি। রিপ চোখ পাকিয়ে চেয়ে রইল মিনিকে। মিনি ঈশার কাঁধে গিয়ে বসে ডাকে, মিষ্টি মিষ্টি। মোনা এগিয়ে আসে, বলে, মিষ্টি কি তোকে ডাকছে রে ইসু? ঈশা হেসে জবাব দেয়, বলে, হ্যাঁ আমাকেই মিষ্টি ডাকে। রিপ সোফায় বসে পড়ে বলে, ইসু রে, আমি মিনিকে আর কোথাও যেতে দেব না, তোর বন্ধুকে বলিস প্রাইসটা বলে দিতে, আমি কিনে নেব, আমার মিনিকে খুব পছন্দ হয়েছে। ঈশা মিনিকে আঙুল দিয়ে রিপ তাকে দেখিয়ে বলে, মিনি ওই দেখো, নাইস বয়টার নাম রিপ, তুমি আজ থেকে ওকে রিপ বলে রাখবে। মিনি আচমকা রিপের কাঁধের ওপর গিয়ে বসে। রিপ দূরে সরে পড়ে, কাঁধ চুলকিয়ে বলে, ওরে বাপরে, আমার সুরসুরি লাগে। মিনি আবারও তাকে আক্রমণ করে, গালের এক পাশে ঠোকর মেরে বলে, রিপ ব্যাড বয়, ব্যাড বয়। রিপ মাথায় হাত দিয়ে বলে, ও মাই গড, এসবও জানে? ঈশা হেসে কুটি কুটি হয়, বলে, রিপ্তা ও সব জানে। ঈশা মুনার কোলে থাকা পরীর দিকে তাকায়। মিনিকে বলে, মিনি, ওনার নাম মুনা, আর ওটা আমাদের প্রিন্সেস। মিনি টানা ঝাপটাই খুশিতে ডেকে ওঠে, মুনা প্রিন্সেস। বাসের চুলের মতো চিকন গলায় সবার নাম উচ্চারিত হওয়ায় জহির মিয়া আর তালহা বেগম এগিয়ে এলেন। বললেন, এ আবার কোন আপদ নিয়ে এলি? জহির মিয়া বাধা দিয়ে বলে, আহা কি মিষ্টি একটা পাখি, এভাবে কেন বলছো? মিনি তাদের কথা শুনে চট করে ডেকে ওঠে, মিনি মিনি। ঈশা হেসে ওঠে, বলে, মামা তুমি কি মিষ্টি একটা পাখি বলেছো তাই রাগ করেছে, ওর নাম মিনি।
জহির মিয়া চশমা ঠিক করে বলে, ওর নাম মিষ্টি হলেই ভালো হতো। ঈশা কিছু বলার আগেই মিনি উড়ে যায় জহির মিয়ার কাছে। জহির মিয়ার মাথায় আঁচড় মেরে ঈশার কাছে চলে আসে, ক্ষোভ নিয়ে ডাকে, মিষ্টি মিষ্টি। উপস্থিত সবাই হো হো করে হেসে ওঠে। ঈশা হাসতে হাসতে সোফার সাথে লেপ্টে পড়া ছেলেটাকে দেখে অবাক হয়। ভ্রু কুঁচকে বলে, রিক্তা কি করছো? এইভাবে কেউ হাসে? এই পেট ধরে উপরে উঠতে উঠতে বলে, আমি যাই, এখানে আর বেশিক্ষণ থাকলে পেটে খিল ধরে যাবে। জহির মিয়া সোফায় বসতে বসতে বলে, এই পাখিটির মালিকের ভয়ঙ্কর রাগ বলতে হবে। পাখিটিও তাই শিখেছে। নিমেষেই হাসি মুখ অন্ধকারে ছেয়ে যায় ঈশার, আনমনা হয়ে যায় সে। ভয় বাসা বাঁধে বুকের ভেতর, ঠান্ডা পায়ে শিরশিরে অনুভূতি হয়। কি হতে চলেছে তার সাথে? সে সব পিছুটান ফেলে চলে এসেছে বহু দূর। আবার কেন তাকে সেই অতীত তাড়া করে বেড়াচ্ছে? আবারও কি তাকে মুখোমুখি হতে হবে সেই জঘন্য অতীতের? মুখোমুখি সে কি করে হবে? তার হাতে যে কিছুই নেই। হঠাৎ তার মনে পড়ল অ্যালবামের কথা। ডক্টর কি অ্যালবাম পেয়ে গেছে? পেয়ে গেলে বোধহয় মিষ্টির খোঁজে ফেটে পড়তো। তার মানে পায়নি। ওই অ্যালবামের ভাঁজে চিটকুট রেখে সে খুব বড় ভুল কাজ করেছে। এই ভুলের মাসুল সে কি করে দেবে? আচ্ছা, মিনুমা কি আছে? মিনুমা অ্যালবাম থেকে চিরকুটগুলো সরাতে সাহায্য করবে তো? ওই চিরকুটগুলো কিছুতেই ডক্টরের হাতে পড়তে দেওয়া যাবে না। ডক্টর যদি একবার বুঝে যায়, তার সম্বলটুকু সে হারিয়ে ফেলবে। আজিজ চৌধুরী তার কাছে বেঁচে থাকার একটি মাত্র প্রদীপকেও কেড়ে নেবে। ডক্টর কি এটুকু নিয়েও তাকে বাঁচতে দেবে না? ডক্টর তো আর তাকে চায় না। শুধু শুধু অতীত জানতে চাইবে কেন? জেনেই বা লাভ কি হবে? হয়তো ভালো মানুষ সাজার জন্য আবার দয়া দেখাবে ঈশার প্রতি। কিন্তু এই দয়া তো সে কখনোই চায়নি। সে ডক্টরের সাথে ভালো থাকতে চেয়েছিল, ডক্টরের একটুখানি ভালোবাসা চেয়েছিল। এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ডক্টরের জীবনে অন্য কেউ আছে জেনেও সে ডক্টরকে চেয়েছিল, এটাই তার দোষ, তার অপরাধ। সে কেন রক্ষিতা থেকে বউ হতে চেয়েছিল? এত চুপচাপ নির্জীব আদিকে কয়েকদিন ধরে খেয়াল করছেন আলিয়া চৌধুরী। মিমিকে কোথাও দেখা যাচ্ছে না, কি সমস্যা? আইনিও কয়েকদিন আসেনি। আফাজ আহমেদের কথা অনুযায়ী বিয়ের ব্যাপারে কথা বলতে এসেই আদিকে এমত অবস্থায় দেখে আলিয়া চৌধুরী ভড়কে গেলেন। আদি মায়ের উপস্থিতি টের পেয়ে বলল, এদিকে এসে বসো মা, কি বলবে বলে যাও। আলিয়া বলল। আদির পাশে এসে বসলো, মাথায় চুলে হাত বুলিয়ে বলে, আইনের সাথে কথা হয়েছে? আদি হ্যাঁ জবাব দিল। আলিয়া চৌধুরী এদিক ওদিক তাকিয়ে বলল, মিনি কোথায়? কয়েকদিন ধরে দেখছি না। আদির সাবলীল জবাব, হারিয়ে গেছে। আলিয়া চৌধুরী চমকালো না। মানসিক ভারসাম্যহীন আদির মিনিকে প্রয়োজন হলেও এই আদির মিনিকে তেমন কোনো প্রয়োজন নেই। আদি আলিয়াকে চমকাতে না দেখে বলল, তুমি অবাক হচ্ছ না মা? মিনি আমাকে ছেড়ে চলে গেছে। সবাই কি শুধু আমায় ছেড়েই চলে যায়? ছেড়ে চলে যায়। কথাটি শুনে আলিয়া হঠাৎ ভড়কে গেল। বলল, কেন চলে যাবে? আদি চৌধুরীকে কি ইগনোর করা যায়? মিনি কোথায় হারিয়েছে? আদি উত্তর দিল না। উরুর ওপর দুহাত মুষ্টিবদ্ধ করে রেখে মুখ বরাবর রাখলো। চিন্তায় মগ্ন সে। হঠাৎই বলল, মিষ্টি আমার কে ছিল মা? কে হয় সে আমার? আলিয়া যেন এই ভয়টাই পাচ্ছিলেন। দাঁড়িয়ে পড়লেন, বললেন, কে মিষ্টি? কার কথা বলছো? আমি তো এমন কাউকে চিনি না। আদি মায়ের চোখ থেকে চোখ নামিয়ে নিল। বলল, কেউ জানো না সেটাই তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কেউ তো জানে, কেউ তো ছিল, কিন্তু কে বলবে আমায়? কে সে? আলিয়া বিপদের আশঙ্কা রেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন রুম থেকে। যে করেই হোক আজিজের সাথে একবার কথা বলতে হবে। আদির মন মগজ থেকে পুরোপুরি মিষ্টি নামটা মুছে ফেলতে হবে, যাতে আদি ভুলেও ওই নামটি উচ্চারণ করতে না পারে। এত বছর পরে হঠাৎ করে মিষ্টির কথা কি করে মনে পড়তে পারে, যেখানে তার কোনো কিছুই মনে পড়ার কথা নয়? তখনকার কোনো স্মৃতি সে সংরক্ষণ করতে পারেনি। তাহলে মিষ্টিকে কি করে মনে পড়লো? ওই মেয়েটা এখন কোথায়? আদির সামনে না পড়ার ব্যবস্থা করতে হবে। আইনের সাথে আদিকে জুড়ে দিতে হবে। রাতের খাবার টেবিলে আজিজ চৌধুরী আদিকে সরাসরি জিজ্ঞেস করলো সে বিয়েতে এ মুহূর্তে রাজি আছে কিনা। আইনের বাবা আর অপেক্ষা করতে পারবে না। আদিকে অনেক সময় দেওয়া হয়েছে। আদির অমন অসুস্থতার সময় আদির পাশে আইনেই ছিল। ওই মেয়েটা ছিল আদির পাশে সব সময়, আছে, আর ভবিষ্যতে এমন হাজারো পরিস্থিতি সামলে আইনেই যে আদির পাশে থাকবে সেটা বলতে অপেক্ষা রাখে না। কিন্তু তারপরে কোথাও একটা কিন্তু থেকে যায়। সেই কিন্তুটা নিয়ে বেশি ভয় থাকেন আজিজ চৌধুরী। আদি চুপচাপ খেতে থাকে, কোনো জবাব দেয় না। আজিজ চৌধুরী আবারও প্রশ্ন ছুঁড়ে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছে আদি? কেন কিছু বলছো না? আদি খাওয়া রেখে উঠে দাঁড়ায়। ভুক্তাবশেষ পড়ে থাকে, পানি খেয়ে বলে, আমার তো কখনো অমত ছিল না। তাহলে এভাবে জিজ্ঞাসা করার তো কোনো কারণ দেখছি না, আমি রেডি। আজিজ আর আলিয়ার ঠোঁটের কোনায় হাসিটা দেখার সময়ও হলো না আদির। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। দেখা হলো রায়নার সাথে। রায়না বলল, কিছু বলবি আদি? আদি মাথা নাড়ায়, বলে, আমার ঘরে এসো, গল্প করব। রায়না মাথা নাড়ায়, নিচে নেমে আসে। আদি তার ঘরে চলে যায়। রায়নাকে আজিজ আর আলিয়া থমকে বললেন, তুমি যাবে না রায়না? আদির সাথে অতীত নিয়ে কোনোরূপ কথা বলবে না।
রায়না মুখের উপর জবাব দিল, বলতে চাইলে এতদিনে বলে দিতাম, বারবার একই কথা বলবেন না তো, ভালো লাগে না। আজিজ চৌধুরীর মাথায় রাগ চেপে বসে। কিছু বলার আগে রেহান হাজির হয়। আজিজ চৌধুরীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, দাদাই, এবার আইনি আমার বৌমা হবেই। আলিয়া হাসলো, আজিজও হাসলো, বলল, হবেই তো, খুব মজা হবে দাদু ভাই, তোমার সব বন্ধুদের এবার দাওয়াত করবে। রেহান খুশিতে হাততালি দেয়, বলে, কি মজা হবে দাদাই, তাই না? আজিজ চৌধুরী তার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, ইয়েস দাদু ভাই। চেয়ার টেনে বসে পড়ে আফি। রেহানের কথা শুনে বলে, কোনো বন্ধু টন্ধু আসবে না, তোমার বন্ধুদের কি দরকার? চাচুর বিয়ে হচ্ছে, তোমার তো নয়। তোমার হলে তখন দাওয়াত দিও। রেহানের মুখ কালো হয়ে যায়, বলে, ওকে ড্যাড, সরি। আফি হাত নেড়ে বলে, ঠিক আছে, এখন আমার সামনে থেকে যাও। রায়নার খারাপ লাগে, ছেলেটার সাথে ও এভাবে কেন কথা বলে। আফি আর আলিয়া চৌধুরী আর আজিজ রেগে তাকায় আফির দিকে। আফি কারো দিকে তাকায় না, গপাগপ শুধু খেতে থাকে। আলিয়া আর আজিজ চৌধুরী বিরক্তি বাড়তে থাকে তরতর করে। কালো সাদা মিশেল পাতলা ফ্রক, মাথার চুল গোল করে কাটা, কাঁধ অব্দি, গুলুমুলু চেহারাটায় অসম্ভব মায়া জড়ানো। চোখ দুটো ফুলিয়ে খেলা বোতল নিয়ে খেলছে, সাথে মিনির সাথে ঝগড়াও করছে। মিনি কয়েকবার পরীর হাতে ঠোকরও দিয়েছে, যদিও গুলুমুলু হাতগুলোয় ঠোকর দেওয়া মিনির পক্ষে এক প্রকার আদর, কিন্তু পরীর কাছে তা আঘাত। ঠোকর আবার দেওয়ার পরী চিৎকার করে কেঁদে উঠেছে। মিনিকে ধরতে চেয়ে 3বারও ধরতে পারেনি। যখন ধরতে পারলো মিনিকে কোনো মতে, একবার 2 হাতের মুঠো দিয়ে এমন ভাবে ধরেছে যাতে মিনি আর না পালাতে পারে। মিনির পালক ছিঁড়েছে, হাতের মুঠোয় এতটা শক্ত করে ধরেছে যে মুনা এসে ছাড়াতে চেয়েও পারল না। পরী রাগে এমন ভাবে চেপে ধরেছে, ঘোলাটের চোখ দুটো ধারণ করলো টকটকে লাল রূপ। রিপ দৌড়ে আসলো, অনেকভাবে বলেও পরীর হাত থেকে ছাড়াতে পারলো না মিনিকে। মিনি চিৎকার করে চেঁচাতে থাকলো, কাউকে ডাকার মতো অবস্থায় সে নেই। ঈশা দৌড়ে আসে, পরীর চেহারা দেখে সেও ভরকে যায়। এত রাগ কেন এই এটুকুনি মেয়ে? মিনিকে জোর করে ছাড়াতে চাইলে মিনি আরো ব্যথা পাবে। ঈশা শান্তভাবে বলল, পরী, ফিপিকে দিয়ে দাও মিনিকে। মিনি ব্যথা পাচ্ছে, কাঁদছে, ছেড়ে দাও। পরী ঠোঁট বাঁকায়। মিনি যেখানে ঠোকর দিয়েছে সেখানে দেখালো পরী। ঈশার মন খারাপ হয়ে যায়, বলে, উফ, তোমাকে মেরেছে মিনি? আচ্ছা আমাকে দাও, আমি খুব মারবো। পরী তারপরও ছাড়লো না। এক হাতের মুঠোয় মিনির গলা, অন্য হাতের মুঠোয় মিনির ডানা। বেশিক্ষণ থাকলে কিছু একটা হয়ে যেতে পারতো পাখিটির। ঈশা এমনটা কি করে হতে দেয়? সে ধমক দিল পরীকে, চোখ লাল করে তাকালো। পরী ফুলে ফেঁপে মাথা নিচু করে ফেললো। রাগে অপমানে মিনিকে আরো জোরে চেপে ধরে ফ্যামা করে কেঁদে দিল। হাত আলগা করে ফেলে, মিনি ছাড়া পেয়ে উড়ে চলে যায় দূরে। ইচ্ছে মতো বকতে লাগলো পরীকে। পরীর কান্নার আওয়াজে ছুটে এলো রিক। মোনাকে ধমক দিয়ে বলল, ওকে এভাবে কাঁদাচ্ছ কেন? কি হয়েছে? মোনা কাঁচুমাচু করে বলল, ঈশা মিনিকে ছাড়তে বলেছে তাই কাঁদছে। রিক রেগে তেড়ে এলো, পরীকে কোলে তুলে নিল। পরী ঈশার দিকে তাকে ঠোঁট বাঁকিয়ে কাঁদতে লাগলো। পরী চোখের ইশারায় বলল, সরি মা। পরী যেন বুঝতে পারলো। রাগে চুল টেনে ধরলো রিকে। রিক আওয়াজ করে বলল, পাপা তো ব্যথা পাচ্ছি মা, এভাবে কেউ ধরে? পরী তার কাঁধে শক্ত করে মুখ চেপে ধরে। রিক তুলতে চাইলে আরো শক্ত করে চেপে ধরে। মাথা তুলে তুলে কিছুক্ষণ পরপর ঈশার দিকে তাকায়, আবারও মুখ গুঁজে কাঁদে। রিক হাতের তালু ঝেড়ে রিককে বলে, দা ভাই, তোমার মেয়ের রাগগুলো ঠিক তোমার মতো, তোমার চাইতেও বেশি। আমি সত্যিই অবাক। রিক পরীকে শান্ত করতে করতে নিয়ে যায় ওপরে। ঈশার তাকায় পরীর দিকে, পরী আবারও একবার তাকায় ঈশার দিকে। ঈশার চোখে চোখ পড়ায় আবার চেপে যায় রিকের কাঁধে। থেকে থেকে কেঁদে ওঠে। ঈশা শুধু অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। ঈশা শুধু অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। একটুকুনি একটা মেয়ে ও তার সাথে ঝগড়া করতে ছাড়লো না। রাগ শুধু সেই দেখাতে পারে না। কে দেখবে তার রাগ? কার উপর দেখাবে সেই রাগ? কে আছে তার রাগ দেখার জন্য? খড়খড়ে রোদ, ঘেমে উঠেছে চৌধুরী বাড়ির দারোয়ান আনোয়ার। সিমেন্টের একটি টিলার ওপরে বসে রয়েছে সে, চোখে মুখে বিষণ্ণতা ছড়ানো। বোরকা পরা একটি মেয়েকে এগিয়ে আসতে দেখে তার ভ্রুকুঞ্চন হলো। সে দাঁড়িয়ে পড়লো। মেয়েটি তার সামনাসামনি এসে পড়লো। এদিক ওদিক তাকিয়ে মুখ না দেখিয়ে সালাম দিয়ে বলে, কেমন আছেন চাচা? আনোয়ার বোঝার চেষ্টা করছেন কে সেটা। যখন কণ্ঠটা পরিচিত মনে হলো তখন তার চোখ দুটো চকচক করে উঠল। অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ঘটনা। বেশ উৎফুল্ল হয়ে আনোয়ার জানতে চাইল, ছোট বৌমনি তুমি এখানে? ঈশা জবাব না দিলে আনোয়ার মাথা চুলকায়, বলে, ঈশা মা তুমি এখানে হঠাৎ কি মনে করে? ঈশা হাতের কাগজটা আনোয়ারের হাতে গুঁজে দিয়ে বলে, চাচা, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না এখানে। এই কাগজটা আপনি চুপি চাপি মিনুমাকে দিয়ে দেবেন, নয়তো রায়না আপুকে কেউ না দেখে কেউ না শোনে, তার এভাবেই দেবেন। মেয়ে মনে করে আমাকে এটুকু সাহায্য করুন। আনোয়ার তাকে অভয় দিল, বলল, আচ্ছা আমি দিয়ে দেব। ঈশা আর দাঁড়ায় না, ব্যস্ত পায়ে হেঁটে এগিয়ে যায় সামনে। গেট পেরিয়ে বেরোতে দেখলো একটা গাড়িকে।
গাড়িতে বসা আদি ঈশা ব্যস্ত পায়ে হাঁটা ধরলো, আর পিছু ফিরল না। মনের মধ্যে অজানা ভয় জেঁকে বসলো। মিনুমা তাকে ফোন দেবে তো? কবে দেবে? খুব বেশি দেরি হয়ে যাবে না তো? অ্যালবামের পাতায় থাকা চিরকুটগুলো কিছুতেই হাতে পড়া যাবে না ডক্টরের। যে মন থেকে অনুভব করতে পারে না, সে চিরকুট পড়ে কি ভাব বুঝবে? কলেজের কাছাকাছি এসে সে বোরখাটা খুলে ফেললো, মাথার কাপড় দিয়ে মাথা ঢেকে ফেললো, বোরখা ব্যাগে ঢুকিয়ে রাখলো। দূর থেকে দুটো চোখ তার এসব কাণ্ড কারখানা খেয়াল করে। উজ্জ্বল ফর্সা গায়ের রং, খানিকটা লম্বা হয়ে আসা তার চুল, হাসলে অপূর্ব সুন্দর লাগা ছেলেটির দিকে ঈশা তেড়ে গেল। মিনিকে চট করে নিজের হাতে নিয়ে বলে, রিপ্তা, তুমি আজকে গিয়ে চুল কেটে আসবে, ভালো লাগছে না দেখতে। রিপ্তার মাথায় হাত বুলিয়ে বলে, তুই বলছিস না তাই তো কাটছি না, এখন বলেছিস কেটে ফেলবো। ঈশা নাক খোলায়, বলে, ধুর, মজা নিও না তো, আমি সিরিয়াস। তুমি কত সুন্দর, চুলগুলোর জন্য কেমন জানি লাগছে। একদম সুন্দর করে কেটে আসবে, দেখবে ঠিক আগের মতো সুন্দর লাগবে। রিপ মাথার চুলগুলোতে হাত বুলালো, বলল, আমি সুন্দর? ঈশা মিনির সাথে খেলতে খেলতে বলে, হ্যাঁ। তুমি জানো আমার বান্ধবী নীরা তোমার ওপর ক্রাশ খেয়েছে। এই শোনো, তুমি একটা কাজ করো, এবার প্রেম ট্রেমে মনোযোগ দাও। তুমি চাইলে আমি লাইন ঠিক করে দেবো। নীরা কিন্তু হেব্বি, কাজে কর্মেও সেরা, পড়াশোনায় সেরা, মামির একদম মন কেড়ে নেবে। তুমি একবার হ্যাঁ বলো, আমি রিস্ক নিতেও রাজি। এবার একটু নিজেকে নিয়ে ভাবো, এসব ভব করে বাদ দাও, বউ বাচ্চার কথা ভাবো। রিপ চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে ঈশার দিকে, পুরোটা সময় নীরব থাকে। সোফায় গিয়ে বসে পড়ে, কোনো আওয়াজ করে না, কোনো শব্দ করে না। ঈশা মিনিকে নিয়ে রিপের পাশে বসে বলে, কিছু বলছো না কেন রিপটা? রিপ আইস করে বসে। ঈশার দিকে ফিরে ঈশা চোখ ছোট করে তাকায়, বলে, কি? রিপ তুড়ি মেরে বলে, তোর বান্ধবী তোর মতো দেখতে। ঈশা মাথা নেড়ে বলে, না, আমার চাইতেও সুন্দর, আমি তো শ্যামা। রিপ আবারও জিজ্ঞেস করে, তোর বান্ধবীর চোখগুলো তোর মতো? ঈশা বলে, না, আরো সুন্দর। রিপ বলে, তোর বান্ধবীর চুলগুলো তোর মতো? ঈশা এবারেও বলে, থুর, কোথায় আমার চুল আর কোথায় তার? রিপ আবার প্রশ্ন করে, তোর বান্ধবী তোর মতো করে হাসে? ঈশা মাথা নাড়ায়, বলে, একদম না, ওর হাসি মন কাড়া। রিপ আবারও জিজ্ঞেস করে, তোর বান্ধবী তোর মতো অন্য কাউকে ভালোবাসে? ঈশা থমকে যায়, আমতা আমতা করে বলে, কি বললে? রিপ হো হো করে হেসে দেয়, বলে, শেষের প্রশ্নটা মজা ছিল। তোর উপর আমার অগাধ বিশ্বাস আছে, তুই আমাকে আগে জানাতিস। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেললে অস্বস্তির দানা বাঁধতে শুরু করলো। আর কত মিথ্যের পাহাড় গড়বে সে, আর কত? রিপ তার আঙুল দিয়ে ঈশার গালে টোকা দিয়ে বলে, ইসু, তুই এবার পরীক্ষায় ফেল, তোর বান্ধবীর কপাল খারাপ, একটুও পছন্দ হয়নি তাকে। তুই পরীক্ষায় পাশ করলে একটা কথা ছিল, সো তোর বান্ধবীকে বিয়েটা করা যাচ্ছে না। ঈশা দাঁড়িয়ে পড়ে, বলে, রিপটা, এর চাইতে ভালো মেয়ে তুমি আর পাবে না, দেখবে মামি শেষমেশ কাঠখোট্টা টাইপের বউ এনে দেবে তোমায়। রিপও দাঁড়িয়ে পড়ে, ঈশার অন্য গালে হাত দিয়ে টোকা মেরে বলে, কিচ্ছু বলবো না, তুই বাকিটা বুঝে নে, চুল কাটতে যাচ্ছি। ঈশা রিপের যাওয়া দেখে শুধু, গলার স্বর উঁচু করে বলে, রিপতা, অর্ধেক অর্ধেক কথা কেন বলো? তোমার কথাগুলো আমি বুঝি না। ধপ করে কিছু একটা আওয়াজে ঈশা চমকে পিছু ফিরে তাকায়। তালহা বেগম টেবিলে পানির জগ আওয়াজ করে রেখে বলে, তুই বুঝবিও না কোনোদিন, বুঝে লাভও নেই। ঈশা ঠাঁই দাঁড়িয়ে রইল, তার মাথায় চিন্তা চেপে বসে। মিনুমা চিঠিটা পেয়েছে তো? পেলে ফোন দেয়নি কেন? কলেজ থেকে ফেরার পথে ফোন কল এলো ঈশার। এমনিতেও আজ তার মন ভালো নেই, মনটা বিষণ্ণ লাগছে। নীরা অর্পির বকবকানি তার কাছে ভালো লাগছে না। দুই বান্ধবীর সাথে বহুদিন পর দেখা হয়েও তাদের সাথে আড্ডায় মনোযোগী হতে পারছে না। দুইজনের কাছ থেকে কিছুটা দূরে এসে ফোন ধরল সে। ওপাশ থেকে রিপের গলার আওয়াজ শোনা গেল। ঈশা কিছু বলে ওঠার আগে রিপ ওপাশ থেকে বলে উঠল, হসপিটালে চলে আয়, পরীকে নিয়ে এসেছি। ঈশার হাত কেঁপে উঠল, ফোনটা সে শক্ত করে ধরল, বলতো, পরীর কি হয়েছে রিপতা? রিপ স্বাভাবিক গলায় বলে, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, তুই চলে আয়। ঈশা নীরা অর্পিকে কিছু বলে না, তাড়াতাড়ি অটো ডেকে নেয়। অটোতে চেপে বলল, তোরা চলে যা দোস্ত, আমাকে হসপিটালে যেতে হবে। নীরা অর্পিকে কিছু বলার সুযোগ দেয় না ঈশা। অটো চলে, হসপিটালের কাছাকাছি যেতেই তার ফোন আবারও বেজে ওঠে। অচেনা একটা নাম্বার, সে ধরতে চাইল না। পরপর 4 বার কল আসায় সে 5ম কল ধরল। ফোন কানে দিতেই পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে আসে, ঈশামা বলছিস? আমি তোর মিনুমা বলছি, চিনতে পারছিস? ঈশা কাবা কাবা কণ্ঠে উচ্চারণ করে, মিনুমা, তুমি কেমন আছো? মিনু অনেকক্ষণ চুপ থেকে তারপর উত্তর দেয়, ভালো আছি, তুই কেমন আছিস? ঈশা ব্যস্ত হয়ে বলে, ভালো আছি। তোমাকে যে কাজটি করতে বলেছি করেছো? মিনু বলল, হ্যাঁ করেছি, তোর সব কিছুর কোট আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর চিন্তা নেই। তুই এটা কেন করলি রে ঈশা? ডক্টরকে ছাড়া থাকতে গিয়েছিস তাই না? ঈশা চুপ থাকে, চোখ দিয়ে গড়াতে থাকে ফোঁটা ফোঁটা জলের নহর। বলে, তুমি একদম ঠিক কাজ করেছো মিনুমা, ডক্টরের জন্য আমি আর কোনো পথ খোলা রাখিনি, ডক্টর থাকুক তার মতো।
ঈশা ব্যস্ত পায়ে হসপিটালের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, মিনুমা, তোমাকে আমি পরে কল দেবো, এই নাম্বারটা রেখো। ফোন রেখে ঈশা দৌড়াতে থাকে। শিশু ওয়ার্ডের দিকে চলে যায়, রিপকে কল দেয়। রিপ ফোন ধরে ওয়ার্ড নাম্বার বলে দেয়। ঈশা সেদিকে দৌড়াতে থাকে। সেই নির্দিষ্ট কেবিনে গিয়ে ঈশা থেমে যায়। মুনা, রিক আর রিপ তার দিকে ফিরে তাকায়। রিক কোনো মতে বেরিয়ে পড়ে কেবিন থেকে। বেডের ওপর ছোট্ট গুলুমুলু মেয়েটি চোখ বুজে শুয়ে রয়েছে। থুতনির নিচে কাটা দাগটিতে অসম্ভব সৌন্দর্য উপচে পড়ছে, মায়া ঝরে পড়ছে। কিন্তু ঠোঁট, নাকের ওপর কিসের ব্যান্ডেজ, কপালে কিসের ব্যান্ডেজ? ঈশার গাল আপনা আপনি ভিজে গেল। নার্স এসে বলল, যে কোনো একজন থাকুন, বাকিরা বেরিয়ে যান। রিপ সবাইকে বলল, আমরা তো এতক্ষণ ছিলাম, ঈশা থাকুক, আমরা বাইরে গিয়ে দাঁড়াই। সবাই বেরিয়ে যায়। ঈশা তার ব্যাগ পাশে রাখে। ধীরে ধীরে এগিয়ে যায় ঘুমন্ত মেয়েটার মাথার কাছে। মেঝেতে হাঁটু ভেঙে বসে মেয়েটির মুখের কাছে মুখ রাখে। মেয়েটির ব্যান্ডেজে মোড়ানো একটি আঙুলে চুমু দেয়, কপালে দেয়, ঠোঁটেও, নাকের ওপর। তার চোখের জল মিশে একাকার হয়ে যায় ছোট্ট মেয়েটির মুখে। ঈশা গালের এক পাশ লাগিয়ে রাখে ছোট্ট মেয়েটির গালের এক পাশে। চুপচাপ পড়তে থাকে তার জল চোখের কোনা বেয়ে। সে অশ্রুসিক্ত নয়নে খানিকটা ধরা কণ্ঠে উচ্চারণ করে, এই মা, আমার মা, কোথায় ব্যথা লেগেছে? কোথায়? এই দেখো, আমি এসেছি, আমাকে বলো কোথায় ব্যথা লেগেছে? এই দেখো না, আম্মা এসেছে, দেখো মা। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে ডক্টর আদি চৌধুরী ফোনের ওপাশের মেয়েটিকে বলে, রাউন্ডে আছি ম্যাডাম, কিছুক্ষণ পর ডিউটির কাজ শেষ, আমি সোজা ফিরছি আপনার কাছে। কথা বলা শেষ করে সাথে সাথে তার চোখ দুটো আটকে যায় খুব সুন্দর একটি দৃশ্যে। একটি মা মেয়ের গালের সাথে গাল লাগিয়ে আছোয়া হয়ে আছে। মায়ের চেহারা দেখা যাচ্ছে না, আর নাই মেয়ের। ডক্টর আদি চৌধুরীর কাছে এই দৃশ্যটি অপূর্ব সুন্দর দেখালো। সে দরজার সামনে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলো সেই দৃশ্য। ছোট্ট মেয়েটির পুরো মুখ ভিজে যায় ঈশার চোখের জলে। অন্যদিকে ডক্টর আদি চৌধুরী দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত চোখে দেখে সেই দৃশ্য। সে বন্দি করে সেই দৃশ্য ফোন দিয়ে।